হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে দেখে এলাম আজও অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী আপনারা সবাই জানেন, কৌশিক গাঙ্গুলি সিনেমা বেশ কিছুদিন আগে বেরিয়েছিল। তার পার্ট টু এটা। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন আমাকে যে পার্ট টু দেখতে গেলে পার্ট ওয়ানটা কি দেখতে হবে, হ্যাঁ, পার্ট ওয়ানটা দেখে নিলে পার্ট টুতে যে ইমোশন গুলো দিচ্ছে বা পার্ট টুতে যেভাবে গল্পটা এগোচ্ছে আপনি না ইজিলি কানেক্ট করতে পারবেন এই পার্ট টুটার সঙ্গে। তো আপনি পার্ট ওয়ানটা একবার দেখে নেবেন, কারণ পার্ট টুতে পার্ট ওয়ানের ঝলকগুলো দেখানো হয়েছে। বাট যতই ঝলক দেখানো হোক, আপনি ড্রামা সিনেমা তো তো আপনি যদি পার্ট ওয়ানটা না দেখেন ওই ঝলক দেখেও কিছু বুঝতে পারবেন না, ওই সিনগুলো দেখেও আপনি বুঝতে পারবেন না কিছু। তো পার্ট ওয়ানটা দেখে নেবেন আপনারা, সেটাই আমি সাজেস্ট করবো। কৌশিক গাঙ্গুলি একটা ডাইরেক্টর, চুনি গাঙ্গুলি আছে, জয় হাসান আছে, কৌশিক সেন আছে, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। এবার এই সিনেমাটা হলো কেমন, 2.5 ঘন্টা রানিং লেন্থ, এবং যেখানে আজকে বাংলাতে ফ্যামিলি ড্রামায় এত ভরে গেছে, সেখানে এই সিনেমাটা 2.5 ঘন্টা দর্শককে হলে বসিয়ে রাখতে পারছে না পারছে না, চলুন একটু কথা বলে নি। এইবার আমি না রিভিউতে আসছি, বাট তার আগে না এই সিনেমাটা দেখার সময় প্রত্যেকটা অডিয়েন্সেরই বোধহয় এই জিনিসটা বারবার মনে হবে, অ্যাটলিস্ট আমার তো মনে হয়েছে, আমি বাকিদেরটা বলতে পারবো না, আমার মনে হয়েছে যে কেন, ওয়াই, এই কেন প্রশ্নটা কেন এসছে আমার মনে, সেটা আমি আসছি পরবর্তীকালে ভিডিওতে, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলছি। বাট তার আগে আমি এর গল্পটা বলি, কোনো স্পয়লার না দিয়ে ছোট্ট করে গল্পটা বলি। অর্ধাঙ্গিনীর পর কৌশিক সেন এবং জয়া হাসান তারা বিয়ে করেছেন, অনেক বছর তারা বিবাহিত জীবন কাটিয়েছেন, এবং ওপর ওপর দিয়ে দেখতে গেলে তাদের সংসারে সুখ আছে। কিন্তু তাদের লাইফে এমন একটা ঘটনা ঘটছে যার জন্য তাদের যে সম্পর্ক, তাদের যে সংসার, সেটা ওলট পালট হয়ে যাচ্ছে। এবং আবার কৌশিক সেনের এক্স ওয়াইফ চূর্ণী গাঙ্গুলি, তার হেল্প লাগছে এদের এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। এবার কি এমন ঘটনা ঘটছে, চূর্ণী গাঙ্গুলি এই সবকিছুর থেকে বেরিয়ে গিয়ে আবার এর মধ্যে ঢুকছেন কি ঢুকছেন না, যদি ঢুকছেন তাহলে কেন ঢুকছেন, কি কারণে ঢুকছেন, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা দুটো জিনিস যদি সিনেমাতে না থাকতো, এই সিনেমাটা খুব অ্যাভারেজ এবং সাধারণ একটা সিনেমা হয়ে থেকে যেত। কিন্তু দুটো জিনিস এই সিনেমাটাকে জাস্ট উতরে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। প্রথমত পারফরমেন্স। এখানে প্রত্যেকে এত ভালো পারফরমেন্স দিয়েছে আপনি কারোর থেকে চোখ সরাতে পারবেন না। এবং প্রত্যেকে পার্ট ওয়ান করে পার্ট টু যখন করতে আসে কেউ, তাদের যে ইমোশন গুলো বা তাদের যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো তো তারা ক্যারি ফরওয়ার্ড করে পার্ট টুতে। এখানে আপনি সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস গুলোকে ওই ওই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড করতে দেখবেন। এবং প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের বন্ডিং এতটা ভালো, এতটা অনেস্টির সাথে পারফরমেন্স দিয়েছে। লিলি চক্রবর্তী থেকে শুরু করে ইন্দ্রাশিস দা, কৌশিক সেন, অম্বরীশ দা এবং চূর্ণী গাঙ্গুলির যে সিনগুলো দেখার মতো করেছে, ওই সিনগুলো জয়া আহসান নিজের জায়গায় চরম দুর্দান্ত। এবং এই পারফরমেন্সটাকে একটা জায়গায় যে এনেছে সেটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলি। আমার দেখা চূর্ণী গাঙ্গুলির ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, এটা ওয়ান লাইনের দিচ্ছে না, তীরের মতো লাগছে তার এক্সপ্রেশন। এবং তার তার যে ক্যারেক্টারটা না, তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। একটা টাইমের পর তিনি না বুঝতে পারছেন যে আমার এর মধ্যে ঢোকাটা ঠিক হবে না, কিন্তু তার মন সায় দিচ্ছে না কোনো একটা কারণে। এই যে সে কনফিউশনের মধ্যে আছে, সেই কনফিউশনটাকে নিজের চোখে মুখে যেভাবে তুলে এনেছে সেটা অসাধারণ। এরকম এরকম অনেক সিচুয়েশন আছে যেখানে না উনি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়ে যান, যে যেখানে হয়তো আপনি ভাববেন না যে এরকম একটা মানুষ এরকম রিপ্লাই দিতে পারে। যেরকম একটা জায়গা আছে, জয়া হাসান বলবে যে আপনি আপনার বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা খুব নরম, তো বলছে হ্যাঁ ভেতরটা আমার তুলোর মতো নরম, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছো যে তুলো যতই হালকা হোক না কেন, চোখের জলে ভিজে গেলে সেটা ভারী হয়ে যায়। এবং তার ভেতরে ওই যে ভারী ভাবটা, দমবন্ধ ভাবটা আছে, সেটা এক্সপ্রেশনে যেভাবে ফুটিয়ে এনেছে, টেরিফিক ভাই, টেরিফিক। একটা সিন আছে অম্বরীশদার সঙ্গে, মানে এতই ভালো পারফরমেন্স হয়েছে, দেখতে পাচ্ছেন আমি থামাতে পারছি না নিজেকে। এখানেই হয়তো থেমে যাওয়া উচিত ছিল, বাট আমি বলবো, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যে জায়গায় চলে গেছেন, আমরা খুব একটা পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি না। সুযোগ পেয়েছি যখন ইউটিলাইজ করবো আমি আজকে। একটা সিন আছে, সেই সিনটাতে অম্বরীশদা বলবে যে তুমি তো টিচার, মানে চূর্ণী গাঙ্গুলিকে বলবে তুমি তো টিচার, তুমি তো পড়াও, তুমি আমার সামনে বসো। আমি ধরো কোনো একটা তোমার স্টুডেন্টের কোনো একটা মা বাবা, মানে প্যারেন্টস, আমি আমাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না এবং আমার মেয়ে তার জন্য সাফার করছে, আমার আর আমার ওয়াইফের ঝামেলার জন্য, ধরে নাও এটা। এবার তুমি আমাকে বোঝাও, তুমি তো অনেক এরকম প্যারেন্টসদের দেখেছো, তাদেরকে নিয়ে ডিল করেছো, এই এই জিনিসপত্রগুলো নিয়ে তুমি তো জানো কিভাবে ডিল করতে হয়, আমাকে বোঝাও। সেখানে চূর্ণী গাঙ্গুলির রাগটা যেভাবে বেরোবে, অম্বরীশ একটা টাইমে গিয়ে বলবে ভাই থেমে যাও, আর লাগবে না, কিন্তু সে বলে যাচ্ছে এবং মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলতে বলতে। এবং মাত্রাটা কেন ছাড়াচ্ছে সেটা জাস্টিফিকেশনটা ওই ক্যারেক্টারটা ওই মোমেন্টটা দিয়ে যায়।
একটা বাচ্চা মেয়ে আছে, কি সুন্দর পারফরমেন্স করেছে, পারফরমেন্স প্রত্যেকের জাস্ট অসম। এবং দ্বিতীয় যেটা বললাম, দুটো কারণ বললাম, একটা তো পারফরমেন্স আর একটা হচ্ছে ডায়লগ। এই সিনেমার ডায়লগ ভাই যেভাবে লেখা হয়েছে, প্রত্যেকটা ডায়লগ আপনার মনে দাগ কাটবে ইচ এন্ড এভরি। বিশেষ করে চুডি গাঙ্গুলি যে ডায়লগ গুলো দিচ্ছে, ওই ডায়লগ গুলো এত ভালো, এত সুন্দর, এবং ওই ডায়লগ গুলো না খুব ব্যালেন্স ওয়েতে লেখা। যেরকম এই সিনেমাটা অনেকগুলো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, যে আমাদের সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজ। এবার পুরুষতান্ত্রিক সমাজে আমাদের মেল ইগো সবসময় সামনে চলে আসে। আমরা তখন সম্পর্ক দেখি না, আমরা তখন আমাদের কাছের মানুষজন, তাদের যে ইমোশন, তাদের যে ভালো লাগা খারাপ লাগা, সেগুলো দেখতে পাই না, আমাদের ইগোটা বড়। এবার এই যে মেল ইগো, সেই ইগোটাকে যেভাবে তুলে এনেছে এবং সেটা নিয়ে কথা বলেছে হিন্দু মুসলিম। আপনারা যারা পার্ট ওয়ানটা দেখেছেন, আপনারা জানেন যে জয়া হাসান একজন মুসলিম হিন্দুকে বিয়ে করছে। তো এই যে হিন্দু মুসলিমের জায়গাটা, ওই জায়গাটা কন্ট্রোভার্সিয়াল করা যেত, কিন্তু করেনি, সুস্থভাবে দেখানোর চেষ্টা করেছে। এই জিনিসগুলো ডায়লগে যেভাবে উঠে এসছে, সেটা আউটস্ট্যান্ডিং, সেটা খুব খুব সুন্দর ডায়লগ রাইটিং, ডায়লগ যেভাবে থ্রো করেছে, যেভাবে বলেছে, পারফরমেন্স, এবং এই পারফরমেন্সের জন্য এবং এই ডায়লগ গুলোর জন্য না কিছু মোমেন্টস, ওগুলো এত সুন্দরভাবে উঠে আসে একদম ক্লাইম্যাক্সে। চূর্ণী গাঙ্গুলি এবং কৌশিক সেনের একটা মোমেন্ট আছে, ওই মোমেন্ট আপনি দেখবেন, ওই মোমেন্টটা ভালো লাগবে। ওই মোমেন্ট আমার আমার পুরো সিনেমাতে যদি আপনি বলেন না যে তোমার ফেভারিট মোমেন্ট কোনটা, ওইটা একদম ক্লাইম্যাক্সে ওই মোমেন্টটা। অম্বরীশদার সঙ্গে প্রত্যেকটা মোমেন্ট চূর্ণী গাঙ্গুলির, ওদের দুজনের দেওর বৌদির যে কেমিস্ট্রি, তারা এত কাছে কেন, এত কাছের, তারা একে অপরের সঙ্গে কমফোর্টেবল, সেই জিনিসটা যেভাবে দেখাচ্ছে জয়া হাসান এবং চূর্ণী গাঙ্গুলির যে কেমিস্ট্রি, সেই যে মোমেন্ট গুলো উঠে আসছে, খুব খুব সুন্দর। এই মোমেন্ট গুলো না সিনেমাটাকে বাঁচিয়ে রাখে, ওই ডায়লগ গুলো, ওই পারফরমেন্সটা সিনেমাটাকে বাঁচিয়ে রাখে। তার মধ্যে এই সিনেমায় যেভাবে টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে, ধরুন একটা সিন, এবার সিনটা মানে যে ডায়লগ বলছে তার মুডটা ধরুন, সে বুঝতে পারছে না যে সে অন্ধকারে চলে যাবে এই সম্পর্কটার থেকে, মানে এদের থেকে দূরে চলে যাবে, নাকি এ ফ্রন্ট ফুটে আসবে, এসে সেই সম্পর্কটাকে একটা আলোর দিকে নিয়ে যাবে। সে নিজেই বুঝতে পারছে না যে এই সম্পর্কটার মধ্যে সে কোথায় স্ট্যান্ড করে। এটাকে লাইটিং দিয়ে যেভাবে দেখিয়েছে না, ট্রিমেন্ডাস। লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ, প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে, এত পারফেক্টলি জিনিসটাকে রাখা, লুক অ্যান্ড ফিলটা এত ব্যালেন্স লুক অ্যান্ড ফিল, আপনার ভালো লাগবে দেখতে। সম্পর্কের গল্পই বলছে। নর্মাল আমরা যে মানে এরকম ধরনের ড্রামাটিক সিনেমাতে যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দেখে থাকি, সেরকমই লুক অ্যান্ড ফিল, কিন্তু তবুও লুক অ্যান্ড ফিলটা না আপনাকে একটা আলাদা ভাইব দেবে। এইখানে ইমোশন এবং কমেডি, এই দুটো জিনিস খুব ভালোভাবে ব্যালেন্স ওয়েতে রাখা গেছে। কমেডি, সেই কমেডিটা না সিচুয়েশনাল, কোথাও আপনার মনে হবে না ফ্যান ক্যাটার করার জন্য কমেডি করছে। দেওর বৌদির মধ্যে হাসাহাসি হচ্ছে এবং সেটা সিচুয়েশনাল হাসাহাসি। জয়া হাসান এবং চূর্ণী গাঙ্গুলির মধ্যে একটা সিন আছে, হাসবে তারা, এবং তারা হাসছে কেন, সেই জায়গাটার কারণ আছে। সেখানে কমেডিটা ফোর্সফুল লাগে না, ইমোশনটা আপনাকে ইমোশনাল করতে পারে, চোখ দিয়ে আপনার জল বেরোবে। আমি দেখছিলাম পাশে যতজন বসছিল, নন্দনে গেছিলাম, হল পুরো ভর্তি ছিল, তো পাশে দেখছিলাম আশেপাশে তাকিয়ে সবাই চোখ মুছছে এবং ইমোশনাল করে আপনাকে। এবং এই দুটোর ব্যালেন্সটা, যে কোথায় গিয়ে আমি কমেডিটাকে শেষ করব, কোথায় আমি ইমোশনটাকে তুলবো, কোথায় ইমোশনের মধ্যে কমেডিটাকে পাঞ্চ করব, এই জিনিসগুলোই ব্যালেন্সটা না খুব খুব ইম্পর্টেন্ট। 2.5 ঘন্টার সিনেমা, তবু এই সিনেমাটা আপনাকে বসিয়ে রাখতে পারে সিটে, এই পজিটিভ দিকগুলোর জন্য এবং ক্যারেক্টার বিল্ড আপের জন্য। এই ক্যারেক্টার গুলো কেন এইভাবে বিহেভ করছে, কেন চূর্ণী গাঙ্গুলি এই সম্পর্কটার মধ্যে আবার ঢুকতে চাইছে না, কি কারণে ঢুকে পড়ছে, কেন জয়া হাসান পরবর্তীকালে গিয়ে এরকম একটা জিনিস করছে, আমি সেটা বলছি না, কেন করছে, সেই যে ক্যারেক্টার বিল্ড আপ, সেই যে সেই ইমোশন গুলো না উঠে আসছে। সেই ক্যারেক্টার গুলোকে সময় দেওয়া হয়েছে 2.5 ঘন্টা, আপনি ওই ক্যারেক্টার গুলোর সঙ্গে থাকছেন, তাদের জার্নিটা দেখছেন। সেই জন্য এই সিনেমাটার মধ্যে প্রত্যেক সময় হ্যাপেনিং জিনিসপত্র হচ্ছে, সিটে আপনাকে বেঁধে রাখতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, ওই যে বললাম একদম শুরুতেই, যে আপনার মনে না কেন একটা আসবে, এবং আমার মনে সব সময় এসছে যে কেন অর্ধাঙ্গিনী 2 এর দরকার কি ছিল। অর্ধাঙ্গিনী 1 কমপ্লিট একটা সিনেমা, ওটা ওখানে শেষ হয়ে যায়। শুধু শুধু এই পার্টটা আপনার দেখে মনে হবে, এই পার্টটা সব এইগুলোর জন্য, যেগুলো পজিটিভ দিকে আমি বললাম, পারফরমেন্স, ডায়লগ, লুক অ্যান্ড ফিল, যেভাবে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করেছে, লেয়ারিং যেভাবে দিয়েছে, এবং সেগুলো ম্যাক্সিমাম পারফরমেন্সের জন্য ওয়ার্ক করে। তো সেই জিনিসগুলোর জন্য আপনার মনে হবে যে ভাই পার্ট 2টা দরকার কি ছিল, এটা ফোর্সফুল মনে হয় একটা টাইমে গিয়ে। যেভাবে একটা মেডিকেল ইস্যু এনেছে, যেভাবে না চূর্ণী গাঙ্গুলি এই প্রবলেমটার মধ্যে যাচ্ছে,
নিজের ইমোশনটাকে দেখাচ্ছে, অম্বরীশদার হঠাৎ করে ইমোশনটার মধ্যে ঢুকে পড়া, তাদের দরদ দরদ উতলে ওঠা, যেটাকে পাতি বাংলা ভাষায় আমরা বলি, সেই জিনিসটা আপনার আননেসেসারি বলে ফিল হবে। হ্যাঁ, মোমেন্ট গুলোর জন্য সিনেমাটা আপনার দেখতে ভালো লাগছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে যদি খুঁটিয়ে খুঁটিয়ে আপনি বিচার করেন, আপনার মনে হবে এই সিনেমাটা দরকার কি ছিল, পার্ট ওয়ান এর পর পার্ট টু এর দরকার ছিল না, এবং সেটা আপনার কিন্তু ফিল হয় একটু ফোর্সফুলি তৈরি করা। কৌশিক গাঙ্গুলির এটা বেস্ট সিনেমা নয়, তার ডাইরেকশনের দিক দিয়ে বলতে চাইছি। কেন? ধরুন এই সিনেমাটা কৌশিক গাঙ্গুলি না ডাইরেক্ট করে অন্য কোনো ডাইরেক্টর ডাইরেক্ট করলো, কাস্টিং সেম, ডায়লগ সেম, এবং প্রত্যেকটা জিনিস তারা সেমই রাখছে, গোটা সিনেমা খালি ডাইরেকশন মানে ডাইরেক্টরটা আলাদা। এবার কৌশিক গাঙ্গুলি যেরকম ভাবে ফ্রেম নিচ্ছে, এটা আর পাঁচটা ডাইরেক্টর ওভাবেই ওই জিনিসটাতে ফ্রেমিং করবে, তাহলে কৌশিক কৌশিক গাঙ্গুলি, যাকে আমরা এত টপ রেটেড ডাইরেক্টর হিসেবে মানি বাংলাতে, তার কাজ আলাদা কোথায় আমি পাচ্ছি, কৌশিক গাঙ্গুলিকে আলাদা করে কোথায় পাচ্ছি? দেখবেন কৌশিক গাঙ্গুলি একটা ট্রেডমার্ক জিনিস আছে, যে কৌশিক গাঙ্গুলি একটা সিনে ডায়লগে আপনাকে বলছে সিনটার যে গুরুত্বটা, সেটা ডায়লগের মাধ্যমে আপনি বুঝতে পারছেন, কিন্তু সেটা ভিজুয়ালিও দেখায়। এখানে একটা দুটো জায়গায় সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। পুরো সিনেমা জুড়ে নর্মাল বেসিক ডাইরেকশন দেখিয়ে গেছে। যেরকম ধরুন একজন অসুস্থ হয়ে হসপিটাল থেকে বেরোচ্ছে, সামনে দিয়ে একটা মরার গাড়ি চলে গেল, মানে সববাহী গাড়ি চলে গেল আর কি। সেই যে সিনটা, আমি এই জিনিসটার কথা বলছি, আপনি বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি, সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ডায়লগে তো আছেই, ভিজুয়ালি আপনি ওই সিচুয়েশনটার মানে বুঝতে পারছেন। লাস্টের সিনে কেন একটা গঙ্গার জিনিস একটা অ্যাকুরিয়ামের সিন দেখাচ্ছে, একটা ডুবুরি অ্যাকুরিয়ামে যেগুলো লাগায় আর কি, সেই ডুবুরির একটা সিন আছে, ওটা কেন দেখানো হচ্ছে লাস্ট সিনে, সেটা আপনাকে ভিজুয়ালি এক্সপিরিয়েন্সটা দিতে পারে, বাকি সিনেমাটা পারে না। খুব বেসিক ডাইরেকশন হয়ে গেছে এখানে, যদি পারফরমেন্স ডায়লগ এগুলো বাদ দিয়ে দেন, ওই যে বললাম একটা বেসিক সিনেমা হয়ে থেকে যেত এই সিনেমাটা। এই দুটো ডিপার্টমেন্ট বাঁচিয়ে দিয়েছে সিনেমাটাকে। এই সিনেমার গান দেখুন, সিনেমার গানগুলো সত্যি কথা বলছি ভালো গান, কিন্তু এবার আপনি বলবেন ভালো গান যদি হয় দাদা, তাহলে তুমি নেগেটিভ দিকে কেন রেখেছো? পার্ট ওয়ানের যে গানের স্ট্যান্ডার্ড, আপনি যদি সেটাকে বিচার করেন, তাহলে কিন্তু এই গানগুলো আপনি নেগেটিভ দিকেই রাখবেন। গানগুলো ভালো, আমি আবার বলছি, মিথ্যা কথা বলবো না, গানগুলো সত্যিই ভালো গান, কিন্তু পার্ট ওয়ানের যে গানটা, যেটাকে তারা নাম দেখানোর সময় ইউজ করেছে, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব, এই যে গানটা, ওই গানটা যখন প্রথমে বাজছে, সেটা এমন একটা বার সেট করে দিচ্ছে, পার্ট ওয়ান আপনারা শুনেছেন, তারপরে গানগুলো একটু ফিকে হয়ে যায়। ক্লাইম্যাক্স আসতে আসতে, ক্লাইম্যাক্সের সিনটা ভালো, পোর্শনটা ভালো, কিন্তু তার আগের পোর্শন গুলো, ক্লাইম্যাক্সে ঢুকতে ঢুকতে যে পোর্শনটা আসছে, কিছুটা রিপিটেটিভ, কিছুটা আপনার মনে হচ্ছে আননেসেসারি, এবার একটু ড্র্যাগ করছে, লেন্থটাকে আরেকটু 10 মিনিট ছোট করা যেত ওই পোর্শনে, তাহলে আমার মনে হয় বেশি স্ক্রিপ্ট মানে ক্রিস্প হতো, ভালো হতো। এই সিনেমাটা আমি যদি বলি, আমার কাছে এই সিনেমাটা ভালো একটা সিনেমা। হ্যাঁ, এই সিনেমাটার হয়তো প্রয়োজন ছিল না, এই সিনেমাটা হয়তো একটু ফোর্সফুলি বানানো, কিন্তু যদি আপনি সিনেমাটার মেকিং দেখেন, সিনেমাটা বানানো যেভাবে হয়েছে, সিনেমাটাকে যেই ইমোশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বা সিনেমাটার মধ্যে যেভাবে পারফরমেন্স ডায়লগ, আমি বারবার বলছি, এই জিনিসগুলোকে যেভাবে রাখা হয়েছে, আপনি যদি এটাকে অর্ধাঙ্গিনী 2 নাম নাও দিতেন, এই সিনেমাটা তবুও একটা ভালো সিনেমা হতো। এটা আমার বলার বক্তব্য। এই সিনেমাটা ভালো একটা সিনেমা, যারা ফ্যামিলি ড্রামা সিনেমা দেখতে ভালোবাসে, যারা সম্পর্কের গল্প দেখতে ভালোবাসে, হাসবে, কাঁদবে, ফ্যামিলি নিয়ে দেখবে, সোশ্যাল ইস্যু সেগুলো নিয়ে কথা বলছে, ওমেন এম্পাওয়ারমেন্ট সেটাকে যেভাবে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান, যান হলে, হলে গিয়ে দেখে আসুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালো একটা বাংলা সিনেমা হয়েছে। এই ছিল রিভিউ আজও অর্ধাঙ্গিনীর। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।